নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। এম.কে. স্টালিনের পুত্র উদয়নিধি স্টালিন লোকসভা নির্বাচনের আগে সনাতন বিরোধী কিছু কথাবার্তা বলেছিলেন। সেই জন্য তাকে সনাতন বিরোধী বলে দাগিয়ে দিয়েছিল গেরুয়া ইকোসিস্টেম। এম.কে. স্টালিন তার ছেলের পাশেই দাঁড়িয়েছিলেন, যদিও ঢোক গিলে বলেন যে তিনি সনাতনীদের আক্রমণ করতে চাননি। তিনি দ্রাবিড়িয়ান সংস্কৃতি, যেটা ডিএমকের মূল কি বলবো আর কি বিচারধারা, সে সম্পর্কে বলতে গিয়ে দু একটা কথা বলেছিলেন। যাই হোক, সেই উদয়নিধি স্টালিন খুব সফলভাবে সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন, প্রোডাকশন হাউস চালাতেন। 2018 সালে রাজনীতিতে যোগদান। 2019 লোকসভা নির্বাচনে ডিএমকে স্টার ক্যাম্পেনার, একই সঙ্গে ডিএমকে ইউথ উইং এর সভাপতি। 2021 সালে বিধানসভা নির্বাচনে লড়লেন, জিতলেন, 18 মাস পরে মন্ত্রী হলেন, আর কয়েকদিন আগে তাকে তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী করা হয়েছে। 18 সালে সক্রিয় রাজনীতিতে এসে 6 বছরের মধ্যে তার এই উল্কা সদৃশ্য উত্থান। দেখুন, এই ডিএমকে বলুন, এআইএডিএমকে বলুন, আরজেডি বলুন, এসপি বলুন, আম আদমি পার্টি বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, শিবসেনা উদ্ধব বলুন, এরা সবই হচ্ছে পরিবার কেন্দ্রিক দল, এবং পরিবারের বাইরে এরা ক্ষমতা হস্তান্তর করে না, এবং দলের অভ্যন্তরে গণতন্ত্রের নামও নিশান নেই। এখানে গণতন্ত্রের ক্ষেত্র খুব সংকুচিত। তাই ধরুন, যে ডিএমকে করে বা যে টিএমসি করে, সে খুব প্রতিভাবান হতেই পারে, তার একটা অ্যাসপিরেশন থাকতে পারে, কিন্তু সে কোনো দিন সর্বোচ্চ ক্ষমতার কাছাকাছি পৌঁছতে পারবে না, কারণ সেটা সংরক্ষিত আছে পরিবারের সদস্যদের জন্য, তাদের যোগ্যতা থাকুক বা না থাকুক। অর্থাৎ নামে রাজনৈতিক দল, কিন্তু আসলে এগুলো কোম্পানির মতোই পরিচালিত হয়, ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। ডিএমকে তার ব্যতিক্রম নয়। তাই করুণানিধি যেমন স্টালিনকে দীর্ঘদিন উপমুখ্যমন্ত্রী করেছিলেন, এবং স্টালিনই যে তার রাজনৈতিক উত্তরাধিকারী সেটা স্পষ্ট করে দিয়েছিলেন। আলাগিরিকে তিনি তার রাজনৈতিক উত্তরাধিকারী হিসাবে চিহ্নিত করেননি। কন্যা কানিমোজির সঙ্গে স্টালিনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কিন্তু আলাগিরির সঙ্গে তার অহিনকুল সম্পর্ক। তাই করুণানিধি যেভাবে স্টালিনকে তার উত্তরসূরি হিসাবে নির্বাচিত করেছিলেন, এবং দীর্ঘদিন স্টালিন করুণানিধির মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, সম্ভবত উপমুখ্যমন্ত্রী ছিলেন, সেই ধারারই চালিয়ে গেলেন স্টালিন, তার পুত্র উদয়নিধি স্টালিনকে উপমুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করে। অর্থাৎ স্টালিনের পরেই উদয়নিধি। ক্লিয়ার হয়ে গেল, ডিএমকে অভ্যন্তরীণ রাজনীতিতে বার্তাটা স্পষ্ট হলো, এবং তামিল জনতার কাছেও এই বার্তাটা স্টালিন স্পষ্ট করে দিলেন। এটাই হওয়ার ছিল, এটাই হলো। দেখুন, 2018 রাজনীতিতে এসে 2024 উপমুখ্যমন্ত্রী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 সালে প্রথম সাংসদ হলেন। 2024 3বারের সাংসদ তিনি, প্রচুর ভোটে জিতেছেন, যদিও তার জয়ের ব্যবধান নিয়ে নানা মহলে প্রশ্ন আছে। কিন্তু অভিষেক এখন শুধুমাত্র একজন সাধারণ সাংসদ, এমনকি তৃণমূলের সংসদীয় দলনেতাও নন। 2021 এবং 2024 নির্বাচনে সাফল্যের পিছনে অভিষেকের ভূমিকা, আইপ্যাকের ভূমিকা অনস্বীকার্য। অভিষেক হিন্দি, ইংরেজি, বাংলাতে চোস। তৃণমূলের সংসদীয় দলে 2-3 জন বাদ দিয়ে অভিষেকের মতো সাবলীলভাবে হিন্দি ইংরেজি কেউ বলতে পারে না।
কিন্তু অভিষেক কোনোদিন ছাত্র রাজনীতি করেনি। 11 সালে ক্ষমতায় আসার পর তার রাজনীতির অঙ্গনে প্রবেশ, 14 সালে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 73,000-এর বেশি ভোটে জিতেছিল। বিরোধীরা বলেন যে হেলিকপ্টারে করে নেমে লিফটে করে উঠেছিলেন। কিন্তু উদয়নিধিও বা কি ছাত্র রাজনীতি করেছেন, কি ট্রেড ইউনিয়ন করেছেন, কোথায় রাস্তায় নেমে রাজনীতি করেছেন? তেজস্বীও বা রাস্তায় নেমে রাজনীতি করেছেন কোথায়? ও তো দিল্লি ডিয়ার ডেভিলসের টিমে ছিল, ক্রিকেট খেলতো। অখিলেশও বা রাস্তায় নেমে রাজনীতি করলেন কবে? আদিত্য ঠাকরেও বা রাস্তায় নেমে রাজনীতি করলেন কবে? সবাই কিন্তু রাজনীতিতে একটা উচ্চতায় পৌঁছেছেন। অখিলেশ মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তেজস্বী ডেপুটি চিফ মিনিস্টার হয়েছিলেন, আদিত্য উদ্ধব ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, কিন্তু অভিষেক শুধুমাত্র সাংসদ। তার শিবির থেকে বলা হচ্ছে অভিষেককে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হোক, উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব। কারণ তারা মনে করছেন যে নতুন চিন্তা ভাবনা, আমলাতন্ত্রকে ঝাঁকুনি দেওয়া, সরকারি প্রকল্পগুলোর সুফল যাতে সাধারণ মানুষ পায় সেটা নিশ্চিত করার জন্য অভিষেকের মন্ত্রিসভায় যাওয়া খুব জরুরি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রীর পদ সৃষ্টি করবেন না। তিনি অভিষেককে ক্যাবিনেটে নিতে পারেন, কিন্তু অভিষেক অরূপ বিশ্বাস, ববি হাকিম, ব্রাত্য বসু, স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে এক বন্ধনীতে থাকবেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মমতা বন্দ্যোপাধ্যায় শিবির বলছেন অভিষেককে যদি উপমুখ্যমন্ত্রী করা হয় ক্ষমতার হ্রাস অনেকটাই মমতার হাত থেকে চলে যাবে। এখন অভিষেক ধরুন ডিজিকে ফোন করলেন, সিপিকে ফোন করলেন, হোম সেক্রেটারিকে করলেন, চিফ সেক্রেটারিকে করলেন, কিছু বললেন, সেটাকে অনুরোধ। আমলাতন্ত্র তার অনুরোধ রাখবে কি রাখবে না সেটা তাদের ব্যাপার, তাদের ডিসক্রিশন। কিন্তু অভিষেক যদি ক্যাবিনেটে সামিল হন, উপমুখ্যমন্ত্রী হন, তাহলে কিন্তু ডিজি, সিপি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি সবাইকে তিনি কিন্তু ডাকতে পারবেন এবং ইনস্ট্রাকশন দিতে পারবেন। তখন তার ইনস্ট্রাকশন পালন করতে তারা দায়বদ্ধ থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের ধারণা একটা ক্ষমতার নতুন ভরকেন্দ্র তৈরি হবে এবং তৃণমূলের অনেক বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে নমস্কার করবেন, বলবেন দিদি আশীর্বাদ করুন। কিন্তু তারা আস্তে 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 আনুগত্য বদল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ঘনিষ্ঠতা রাখবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গী সাথীদের এই ধারণা, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত মন্ত্রিসভায় সামিল করা হয়নি, উপমুখ্যমন্ত্রীও করা হয়নি, হবে বলে আমার মনেও হচ্ছে না। যদিও রাজনীতিতে সবকিছু সম্ভব। প্রায় 1 মাসের জন্য অভিষেক বাইরে গেছেন, তার চোখের সমস্যা আছে, বারবারে যেতে হয়েছে। আমি তার সুস্থতা কামনা করি। আমি তো অভিষেকের গুণমুগ্ধ নই, বরঞ্চ সমালোচক। কিন্তু অন্ধভাবে কারুর সমালোচনা বা কারুর প্রশংসা করার বান্দা আমি নই। উদয়নিধি স্টালিন যদি 6 বছরের অভিজ্ঞতায় উপমুখ্যমন্ত্রী হতে পারেন, অভিষেক 3 টার্মের সাংসদ, তার রাজনৈতিক জীবন 13 বছরের, তৃণমূল কংগ্রেস ও ডিএমকের মতোই পারিবারিক দল, পরিবার কেন্দ্রিক দল, তাহলে অভিষেকের মন্ত্রিসভায় ঢুকে উপমুখ্যমন্ত্রীর পদ প্রাপ্তি হবে না কেন? অভিষেক যদি এই দাবি করে থাকেন, এই দাবি কি অযৌক্তিক? সিদ্ধান্ত কি হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসক্রিশন, আমার বলার কিছু নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত এয়ার অ্যাপারেন্ট ঘোষণা করে দিয়েছেন। অভিষেক 36-37 বছর বয়স, তার রাজনৈতিক দর্শন, পথ চলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবসময় মিল হবে না, এটা স্বাভাবিক, কারণ দুজনে 2 প্রজন্মের মানুষ। কিন্তু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা যদি বলেন যে অভিষেক গুরুত্ব পাচ্ছেন না, তাহলে তাদের দাবি কি খুব অযৌক্তিক? এখনো তো 1.5 বছর বাদে নির্বাচন।
দেখুন, আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে এবং নানাবিধ দুর্নীতির অভিঘাতে শাসক দলের ইমেজ ভালো নয়। আমি অভিষেকও যে একেবারে তার ইমেজ খুব স্বচ্ছ এটা কেউ বলে না, তার অনুগামীরাও বলেন না। অনেক তদন্ত চলছে অনেক বিষয় নিয়ে, শাসক দলের অনেক নেতা মন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত চলছে, কিন্তু এই সরকারটা তো এখনো 1.5 বছর আছে, 26-এ নির্বাচন, তারপরে কি হবে দেখা যাবে, কোনো আগাম ভবিষ্যৎবাণী নয়। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় সামিল করে উপমুখ্যমন্ত্রীর পদটা দেবেন? তাতে অন্তত যাই হোক না কেন মমতা এবং অভিষেকের মধ্যে যে দূরত্ব হচ্ছে কিছুটা সত্যি, সুব্রত বক্সিকে দৌত্য করতে হচ্ছে, তাতেও বরফ গলেছে বলে আমার মনে হয় না, সেই দূরত্বটা কমে যাবে। দেখুন, ববি হাকিমের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অম্ল মধুরী বললাম, আমি আগে বলতাম পুতিন আর জেলেনস্কির মতো, ওরকম ডাইরেক্ট ফাইট নয়। অভিষেক ফিরাজ হাকিমকে কাকু বলেন, ফিরাজ হাকিম অভিষেককে বলেন ও তো আমার মেয়ের বয়সী, কিন্তু ভিতরে ভিতরে ফাটল যথেষ্ট। ববি হাকিম 10 মাসের সময়সীমা বাদ দিয়ে টানা পুরমন্ত্রী, আবার পুরো এলাকায় লোকসভায় তৃণমূলের ফল খারাপ হয়েছে। ববি হাকিমের ওয়েস্টডির বিরুদ্ধে অভিষেকের অফিসের একজন শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন, পুলিশ বোধহয় কোনো পদক্ষেপ করেননি। এটা নিয়েও কিন্তু একটা বিরোধ। মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমের পাশেই দাঁড়িয়েছেন। ববি হাকিমের ঘনিষ্ঠ মহল বলছে যে বসিরহাট লোকসভার উপনির্বাচনে ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম যাতে মনোনয়ন না পান সেই জন্য এই সাজানো ঘটনা। যদিও অভিষেকের লোকজন বলছেন মোটেই সাজানো ঘটনা নয়, তাদের হাতে অনেক তথ্য প্রমাণ, অডিও ফডিও আছে, কালীচরণ টাকা তুলছে এই বিষয়ে। অভূতপূর্ব পরিস্থিতি। ফিরাজ হাকিম মমতার ঘনিষ্ঠ, কলকাতার মেয়র, দীর্ঘদিনের পুরমন্ত্রী। অভিষেক এয়ার অ্যাপারেল, দুজনের মধ্যে প্রবল মতবিরোধ। অভিষেক এক ব্যক্তি এক পদ, ববি হাকিম বলছেন তা কেন হবে? তার কাজের মূল্যায়নও শুরু হয়েছে পুরমন্ত্রী হিসাবে, কিন্তু আমার ধারণা ববি হাকিম এই মুহূর্তে সরাবেন না, কারণ সংখ্যালঘুদের কাছে ভুল বার্তা যেতে পারে। যদিও ববি হাকিম অবাঙালি মুসলমানদের প্রতিনিধিত্ব করেন, বাংলাভাষী মুসলমানদের মধ্যে তার কতটা প্রভাব আছে এ নিয়ে আমার মনেও সন্দেহ আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে ববি হাকিমকে তার দায়িত্ব থেকে সরাবেন না, যতই অভিষেক এই বিষয়টা নিয়ে অনড় থাকুন না কেন। তাই নানা বিষয়ে মত পার্থক্য আছে। সুব্রত বক্সির দৌত্যেও কি কাজ হবে, চিড়ে ভিজবে? আমার মনে হয় না। এই যে উপনির্বাচনগুলো আসছে, সেই উপনির্বাচনে প্রচারের নেতৃত্বকে অভিষেক দেবেন, ফিরে আসলে পরে বোঝা যাবে। কিন্তু উদয়নিধি স্টালিন, মাত্র 6 বছর যার রাজনৈতিক অভিজ্ঞতা, সে যদি উপমুখ্যমন্ত্রী হতে পারে স্টালিনের ক্যাবিনেটে, তাহলে অভিষেক কে উপমুখ্যমন্ত্রী করা হোক মমতা ক্যাবিনেটে, এই দাবি যখন তার অনুগামীরা তুলছেন, সেই দাবিকে কি অযৌক্তিক বলা যায়? আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।